শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল সেই দিন যেন দ্রুত সেনা অভিযান হয় তার পক্ষে। কেন সেনা অভিযান বিলম্বিত করার জন্য একটা পরিকল্পিত বা কনসার্টেড এফোর্ট ছিল। শেখ হাসিনা নিজেই বলেছিলেন বিদেশি শক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বিডিআর হত্যাকাণ্ড দুঃখজনক ঘটনা হিসেবেই থেকে গেল। পৃথিবীতে কোনো যুদ্ধেও একদিনে একসাথে এতজন সামরিক অফিসার নিহত হয়নি। অথচ কেন বিডিআর হত্যাকাণ্ড ঘটল সেটা নিয়ে আমরা এতদিনেও সত্যটা উদ্ঘাটন করতে পারলাম না। সেই সত্য উদ্ঘাটনের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা নিজেই বলেছিলেন বিদেশি শক্তি এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী আন্দাজে কখনো কথা বলে না। তার হাতে পর্যাপ্ত তথ্য, বিশ্বাসযোগ্য তথ্য না থাকলে সে আন্দাজে কথা বলে না। অবাক বিষয় হচ্ছে সব রাজনৈতিক দলই সেই সময় বলেছিল বিদেশি শক্তি এই ঘটনা ঘটিয়েছে। তফাৎ শুধু একটাই, এক পক্ষ বলেছে এটা ভারত করেছে আর এক পক্ষ বলেছে এটা পাকিস্তান করেছে। বাংলাদেশের রাজনীতি করাটা খুব সহজ। এই মেড ইজির কাজটা করে গেছেন শেখ মুজিব নিজে আর বামেরা। নিজের ব্যর্থতার জন্য মুজিব সবসময় পাকিস্তানি এজেন্টদের দায়ী করতেন আর বামেরা আমেরিকাকে দায়ী করতেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরকারি তদন্ত হয়েছে, সেইখানে কোনো বিদেশি রাষ্ট্রের সংশ্লিষ্টতা নাকি পাওয়া যায়নি। যদিও সে তদন্ত পাবলিক করা হয়নি, কিন্তু তাহলে প্রশ্ন থেকেই যায় হাসিনা তাহলে বিদেশি শক্তির জড়িত থাকার তথ্য কোথায় পেয়েছিল? তদন্তে কি হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? এটা জরুরি ছিল, করা হয়নি আমি নিশ্চিত। তাহলে কি ধরে নিতে হবে যে হাসিনা এমন গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ ইস্যুতে আন্দাজে কথা বলেন? এই তদন্ত হয়তো কখনো হবে, কিন্তু নোক্তা দিয়ে রাখার জন্য আমি আপনাদের কয়েকটা তথ্য দেব। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন কোন শক্তির কেমন ইন্টারেস্ট ছিল এই বিডিআর হত্যাকাণ্ডে, কে কিভাবে এই ঘটনাকে ব্যাখ্যা করেছে। আমি এটা কয়েকটা পর্বে আলাদা আলাদাভাবে বলি। আমি ভারতীয় ইন্টেলিজেন্সিয়ার চোখে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যগুলো অনলাইনেই আছে, প্রয়োজনে যে কেউ চেক করে নিতে পারবেন। আমি শুধু সেই তথ্যগুলোর মধ্যে অদ্ভুত একটা মিল, একটা সাযুজ্য লক্ষ্য করেছি, তাই সেগুলোকে নোক্তা দিয়ে রাখছি। প্রসঙ্গত বলে রাখি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র ভারতীয় ইন্টেলিজেন্সিয়াই সবচেয়ে বেশি লেখা লিখেছে। এটাকে আমি স্বাভাবিক বলেই ধরে নিতাম, কারণ ইন্ডিয়ার বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত আছে। সেই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভিতরে কোনো একটা সমস্যা ভারতকে সরাসরি এফেক্ট করবেই, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি সেই লেখাগুলো পড়লে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করলে, একটার সাথে আর একটা মিলিয়ে দেখলে বিডিআর, বাংলাদেশ আর্মি ইত্যাদি নিয়ে ভারতের অস্বস্তির জায়গাগুলো ধরতে পারবেন। আর একটা জিনিস দেখতে পারবেন, যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল না, কোনো প্রমাণ নাই, তাদের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা ভারতের ইন্টেলিজেন্সিয়া সবসময় করে গেছে। কেন? এর উত্তরই আমরা খোঁজার চেষ্টা করব। প্রথম আর্টিকেলটা ভাস্কর রায়ের। এই আর্টিকেলে ভাস্কর রায় বিডিআর হত্যাকাণ্ডের পরে সেই সময়ের হত্যাকাণ্ডকে বর্ণনা করছেন 1971-এর আল বদর আল শামসের হত্যাকাণ্ডের সাথে তুলনা করে, এবং অনাবশ্যকভাবে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কথা এনেছেন। তিনি ফারুক খানের রেফারেন্স দিয়ে বলছেন এই বিডিআর হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য করা হয়েছে। তিনি বলছেন বিডিআরের ঘটনার 2 দিন আগে পাকিস্তানের বিশেষ দূত পারভেজ ইস্পাহানি এসে দীপুমনির কাছে যুদ্ধাপরাধের বিচার না করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে লিখছেন যারা এই ঘটনায় যুক্ত ছিল তারা রিসেন্ট রিক্রুট, এবং তাদের সেই সময় রিক্রুট করা হয়েছিল যখন জামাতে ইসলামী তাদের ক্যাডারদেরকে বিডিআরে ব্যাপকভাবে ঢুকিয়েছিল। ভাস্কর রায়ের এই অভিযোগের পরেও সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভাস্কর রায়ের একটা কথা,
সে সাফাই দিচ্ছে কেন হাসিনা 34 ঘন্টা পরে আর্মি অভিযানের নির্দেশ দিল, যখন সবকিছু শেষ, যখন দ্রুততার সাথে আর্মি ইন্টারভেন করলে অনেক অফিসারকে বাঁচানো যেত। এবং আটকে পড়া অফিসাররা তারা সবাই সাহায্যের জন্য আর্মিতে তাদের বন্ধুদের কাছে সাহায্য চাইছিল। ভাস্কর রায় বলছে, আগে ইন্টারভেন করলে প্রচুর রক্তপাত হতো এবং ষড়যন্ত্রকারীরা সেটাই চাইছিল। কি সর্বনাশের কথা! 71 জন অফিসারের মৃত্যু প্রচুর নয়? আর আমরা জানি শেষে আর্মি বিনা বাধায় পিলখানায় ঢুকতে পেরেছিল। আগেও ঢুকলে বিনা বাধাতেই ঢুকতে পারত। আর আর্মি জানে কিভাবে মিনিমাম ক্যাজুয়ালিটি করে অপারেশন সাকসেসফুল করা যায়, সেটাই তাদের ট্রেনিং। ভাস্করের কথা স্ববিরোধী হয়ে গেল না? আর্মি আগে ঢুকলে রক্তপাত হবে, পরে ঢুকলে রক্তপাত হবে না কেন? তাহলে ভাস্কর কি চাইছে আসলে? সে চাইছে আর্মি দেরি করে ঢুকুক, এটা খুব গুরুত্বপূর্ণ। আর আসল খুনিরা যেন সেই সুযোগে পালিয়ে যায়, গিয়েছেও তাই। তার আর্টিকেলে খুব স্পষ্টভাবেই ডিএডি তৌহিদের রেফারেন্সে বলা আছে বাইরের লোকেরাও এই ঘটনায় ইনভলভ ছিল। এটা নাকি ডিএডি তৌহিদ তদন্তকারীদেরকে বলেছে। ভাস্কর রায় একজন ভারতীয় স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, অবসরপ্রাপ্ত ভারতীয় সরকারি কর্মকর্তা। তো একজন ভারতীয় স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের এই হত্যাকাণ্ডে জড়িত বাইরের লোকদের বাঁচানোর এত ইন্টারেস্ট কেন? ভাস্করের আর্টিকেলটা অনলাইনে আছে, আপনারা সার্চ করে নিয়ে পড়ুন এবং আর্কাইভ করে রাখুন। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল যা আমাদের ম্যাসাকারের অনেক ক্লু দেবে। আর খেয়াল রাখুন এই সিরিজে এরপরে আমরা দেখব কারা মিডিয়াতে বিডিআরের ঘটনাকে গ্লোরিফাই করেছে। আপনারা সেই ক্যারেক্টারগুলোকে সবাইকেই চেনেন। সেই ক্যারেক্টারগুলো দেখলে আপনারা ইশারা পাবেন কারা এই ঘটনা ঘটাতে সাহায্য করেছে। তখন হিসাব মিলাতে পারবেন কেন আর কিভাবে আর্মিতে যারা এই বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল তাদের একজন একজন করে ধরে সাইজ করেছিল হাসিনা সরকার। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মোট 3টা তদন্ত কমিটি হয়েছিল। পূর্ণাঙ্গ রিপোর্ট কোনোটাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ছাড়া ছাড়াভাবে 3টা রিপোর্টই পূর্ণাঙ্গ না হলেও আংশিকভাবে অনেকেই দেখেছেন, কারণ নানা সময়ে সেগুলো বেশ কয়েকটা সাইটে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছিল। আবার কিছু কিছু রিপোর্ট সরিয়েও ফেলা হয়েছে, কিন্তু আমি সবগুলোরই একটা করে কপি রেখেছিলাম। রিপোর্টগুলোর আংশিক বা প্রায় পূর্ণাঙ্গ প্রকাশিত অংশগুলো কতটুকু বিশ্বাসযোগ্য সে প্রশ্ন থেকেই যায়। তবুও সেই রিপোর্টগুলো থেকে পাওয়া তথ্য, প্রশ্ন, সেগুলোকে আমরা মিলিয়ে দেখব প্রকাশিত রিপোর্ট এবং প্রকাশিত গবেষণা কর্মের সাথে। আজকে আমরা দেখব বার্লিনে 2012 সালে প্রকাশিত একটা গবেষণা কর্মের ফাইন্ডিংস নিয়ে। খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে সেখানে। আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রথম ভিডিওতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার কনসার্ন দেখিয়েছিলাম। কনসার্নটা কি ছিল? কনসার্নটা ছিল যেন দ্রুত সেনা অভিযান না হয় পিলখানায়। অথচ সারা বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল সেই দিন যেন দ্রুত সেনা অভিযান হয় তার পক্ষে। কারণ তারা বুঝতে পারছিল ভিতরে এমন একটা কিছু হচ্ছে যাতে সেইখানে আটকে পড়া অফিসার এবং তাদের পরিবারদের জীবন বিপন্ন। আজকে আমরা দেখব কিভাবে বাংলাদেশের মিডিয়ার একটা অংশ দ্রুত সেনা অভিযানের বিরুদ্ধে জনমত তৈরি করেছে। কারা এটা করেছে সে নামগুলোও দেখবেন। সেটা বুঝলেই আপনারা অন্তত শক্ত প্রশ্ন তুলতে পারবেন কেন সেনা অভিযান বিলম্বিত করার জন্য একটা পরিকল্পিত বা কনসার্টেড এফোর্ট ছিল। গত ভিডিওর আমি কিছু তথ্য আবারও আপনাদের মনে করিয়ে দিই। গত ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখিয়েছি ডিএডি তৌহিদ তদন্তকারীদের বলেছে যে এই ঘটনা সংগঠনের সময়ে বাইরের লোক ছিল। তাহলে হত্যাকাণ্ডের পরে বাইরের লোকদের পালিয়ে যেতে দিতে হবে। যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের তারা খুব সহজেই আমার এই পরের কথাগুলো ধরতে পারবেন। একটা মিলিটারি অপারেশনে ইভাকুয়েশন অপারেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। বিডিআর হেডকোয়ার্টার একটা আবাসিক এলাকার মধ্যে, শুধু আবাসিক এলাকা না, ঢাকার উচ্চবিত্তের বাস একদিকে, আরেকদিকে মধ্যবিত্ত নিম্নবিত্তের অপেক্ষাকৃত ঘনবসতি। আমরা জানি যে হত্যাকারীরা পালিয়েছে ঘনবসতি এলাকা দিয়ে। সামরিক বাহিনীকে যদি অপারেশনের পরে ইভাকুয়েট করতে হয়, সে ইভাকুয়েট করবে ফ্রেন্ডলি টেরিটরির মধ্যে দিয়ে। সে কখনোই হোস্টাইল টেরিটরির মধ্যে দিয়ে ইভাকুয়েট করতে চাইবে না, যদি না তার কাছে আর কোনো বিকল্প না থাকে। তাহলে একটা মিলিটারি অপারেশনের ইভাকুয়েশনের জন্য তাকে হয়
একটা ফ্রেন্ডলি টেরিটরি খুঁজে নিতে হবে অথবা ফ্রেন্ডলি টেরিটরি বানিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন সেনাবাহিনী যেখানে ঘাঁটি গাড়ে সেখানে সে স্থানীয়দের সাথে সম্পর্ক তৈরি করে, সে স্থানীয়দের চিকিৎসা দেয়, প্রয়োজনে পানি দেয়, বিশুদ্ধ পানি, খাবার দেয়, স্কুল তৈরি করে, প্রয়োজনে হাসপাতাল তৈরি করে, স্থানীয়দের সাথে সদয় আচরণ করে। এখন এই পুরো বিষয়টার সাথে আমরা মিলিয়ে দেখব বিডিআরের খুনিরা কিভাবে পালাবে। খুনিদেরকে খুনি হিসাবে স্থানীয়রা চিহ্নিত করলে তারা তো পালাতেই পারবে না। প্রথমত তাদের হাতে ভারী অস্ত্র থাকবে না, হালকা অস্ত্র থাকলেও থাকতে পারে, কিন্তু সেই অস্ত্র বা ফায়ার পাওয়ার যথেষ্ট নয় যদি স্থানীয়রা তাদের পালাতে বাধা দেয়। তাহলে সে কিভাবে পালাবে? তার পালানোর জন্য টেরিটরিটাকে ফ্রেন্ডলি টেরিটরি বানাতে হবে, যেন পালানোর একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। এই পালানোর কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করেছিল বাংলাদেশের মিডিয়ার একাংশ। আর আমার উল্লেখিত গবেষণার আলোচ্য বিষয় সেটাই। সেই গবেষণায় যা প্রকাশিত হয়েছে বার্লিনের কনফ্লিক্ট অ্যান্ড কমিউনিকেশন জার্নালে, সেখানে দেখার চেষ্টা করা হয়েছে কিভাবে বিডিআরের হত্যাকাণ্ডকে প্রলেতারিয়েত বিপ্লব বলে বাংলাদেশের মিডিয়াতে চিত্রিত করা হয়েছে, যেন এই বিডিআরের খুনিরা জনগণের কাছে হিরো হিসেবে চিত্রিত হয় অন্তত প্রথম দিন, যেই দিনটা তাদেরকে পালাতে হবে। খুনিদের বিপ্লবী এবং সর্বহারা ইমেজ তৈরি করে তাদের পালিয়ে যেতে সাহায্য করা ছাড়া এই কাজের আর অন্য কোনো ব্যাখ্যা নেই। এই গবেষণাপত্রের নামটাতে এই পুরো গবেষণায় কি পাওয়া গেছে সেটা ফুটে উঠেছে। সেখানে বলা হচ্ছে টাইটেলে, দ্য বিডিআর মিটিং উইথ বাংলাদেশি মিডিয়া ফ্রম এ প্রলেতারিয়ান রেভলিউশন টু এ ব্রুটাল ম্যাসাকার। বিডিআরে যে গোলাগুলি শুরু হয়েছে তা প্রথম জানা যায় সামহার ইন ব্লগের একটা পোস্টে। তখন সময় সকাল 10টা। বিডিআরের সমস্যা শুরুর প্রায় 45 মিনিট পরে। সেই সময়ে যারা ছোট ছিলেন তাদের জানার জন্য বলি, তখন ফেসবুক, ইউটিউব এত জনপ্রিয় ছিল না। সামহার ইন ব্লগ ছিল দারুণ জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। আর দারুণ দারুণ সব লেখা সেই সময়ের ব্লগারেরা লিখতেন সেখানে। প্রাণবন্ত সব বিতর্ক হতো। এবং এই সামহার ইন ব্লগেই প্রথম জানা যায় বিডিআর প্রধান নিহত হয়েছেন। এবং তথ্যটা সত্য ছিল। জেনারেল শাকিলের মৃত্যুর সময় এবং সামহার ইন ব্লগের প্রকাশিত তথ্যের সময় অদ্ভুতভাবে মিলে যায়। কে দিল সেই খবর সামুর ব্লগারদের? যখনও কোনো মিডিয়াতেই কোনো খবর আসেনি, 11টা থেকে 11:30টায় লাইভ টেলিকাস্ট শুরু হয়। সেই সময়েও কেউ জানে না জেনারেল শাকিল নিহত হয়েছে। এই লাইভ টেলিকাস্ট শুরুর সময় থেকে শুরু হয় খুনি বিডিআর জওয়ানদের মহিমান্বিত করার নাটক। নাটক কথাটা আমার কথা নয়, এই গবেষণাপত্রে নাটক বলেই এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে। ওই গবেষণাপত্রে উল্লেখ করা আছে ঠিক এভাবে। বিডিআর জওয়ানদের মহিমান্বিত করার এই নাটকের প্রধান চরিত্র ছিল মুন্নি সাহা। সেই আপনার অনুভূতি কি মুন্নি সাহা? একেবারে এই ভাষায় লেখা হয়েছে। মুন্নি সাহা অক্ষতভাবে সেইখানে পৌঁছে প্রথম বিডিআর জওয়ানদের সেই তথাকথিত দুঃখের কাহিনী প্রচার করে। তখনও কেউ বিডিআর গেটের কাছে যেতে পারছে না। যারা আশেপাশ দিয়ে গেছে তাদের উপরে গুলি ছোড়া হয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সেও গুলি ছোড়া হয়েছে। কিন্তু মুন্নি সাহা অক্ষত অবস্থায় গেলেন এবং জওয়ানদের ভাই ডেকে আবেগে ভরা লেদলেদে ইন্টারভিউ প্রচার করলেন। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআরকে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআরের প্যারেড গ্রাউন্ডে। স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। শুধু অপারেশন ডাল ভাত নয়, বিডিআরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অভিযোগেরও শেষ নেই। রাইফেলস স্কোয়ার এবং বিডিআর দরবার হলের ব্যবস্থাপনা আর নির্বাচনের কাজ শেষে পাওনা টাকা পরিশোধে বঞ্চনা, কম বেতন ভাতা এসব নিয়েও বাহিনীর সাধারণ সদস্যরা ছিলেন ক্ষুব্ধ। ডিজি মহোদয় বিডিআরের অর্থ সম্পদ সমস্ত কিছু লুটপাট করে নিছে। এক একটা পাজারু দাম হচ্ছে 50 লাখের ঊর্ধ্বে। সব বিডিআরের রক্তের ঘামানো টাকা। তার টাকা এয়ারপোর্টে ধরে খাইছে, এটা গুজব করে দিছে, বুঝছেন? তার কোটি কোটি টাকা। আমাদের পারমানেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে,
মাতৃ আসে কটা কটা আটকাইতে হয় আমরা যাতে আর এরকম আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা সরকারি হতে চাই। এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই, সব মেরে খেয়ে ফেলাইছে। না, আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছি না যে সে কিভাবে অক্ষত অবস্থায় গেল, বরং প্রশ্ন তুলছি সে কি সাংবাদিকতার নীতিকে অনুসরণ করেছে? সে কি জানে ভিতরে কি হয়েছে? সে না জেনে সে এক পক্ষের কথা শুনে কিভাবে এই জওয়ানদের হিরো বানিয়ে দিল? এই গবেষণাপত্রে বলা হচ্ছে বিপ্লবী হিসেবে না হলেও প্রথম দিন বিডিআর জওয়ানদের হিরো বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচার করল। মুন্নি সাহার সেই প্রথম ইন্টারভিউ ছিল 4 মিনিট 20 সেকেন্ডের। মুন্নি সাহার টিভি ক্যামেরার সামনে অবাধে বিনা বাধায় তাদেরকে কথা বলতে দেয়, অথচ এই মুন্নি সাহাই টক শোতে কিভাবে ইন্টারাপ্ট করে সেটা আমরা দেখেছি। বাংলাদেশের মিডিয়ার এই আচরণ সারা দুনিয়ায় নিন্দিত হয় এবং এই গবেষণাপত্রের মতে একমাত্র যেই মিডিয়া কিছুটা পেশাদারি মনোভাব দেখিয়েছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তা হচ্ছে ডেইলি স্টার। বাংলাদেশের মিডিয়ার চাই গুরু মঞ্জুরুল হাসান বুলবুলের একটা সাক্ষাৎকার কোট করা হয়েছে সেখানে। সে মনে করে না বিডিআর জওয়ানদের হিরো বানানোটা ভুল হয়েছে। নাইমুল ইসলাম খান, তারও একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে ওখানে। সে মনে করে না রিপোর্টিং ভুল হয়েছে, বরং সে সাফাই দিয়েছে বিদ্রোহের প্রথম প্রহরে সংবাদকর্মীরা সত্য প্রচার করেছে। সত্য আসলে কোনটা? এই আলাপে সত্য তো একটাই বেরিয়ে আসে, আর তা হচ্ছে নির্বিচারে খুনের পরে বিডিআরের ড্রেনে ফেলে দেওয়া অফিসারদের নিশ্চল মৃতদেহগুলো যখন আস্তে আস্তে ময়লা পানিতে ভাসতে ভাসতে বুড়িগঙ্গার দিকে যাচ্ছিল, তখন এই খুনের হোতা তথাকথিত হিরোরা ইউনিফর্ম ফেলে সাধারণ পোশাকে একে একে জনতার মধ্যে দিয়ে অবাধে পালিয়ে গেছে। জনতা তাদের পালিয়ে যেতে দেখেছে, কেউ বাধা দেয়নি। কেন দেয়নি? কারণ তারা তো হিরো। আর তাদেরকে হিরো বানিয়েছে কে? হিরো বানিয়েছে মুন্নি সাহারা। তাহলে এই দায়টা কেন মিডিয়ার এইসব লোকেরা মাথা পেতে নিল? নাইমুল ইসলাম খান, মঞ্জুরুল হাসান খান, মুন্নি সাহারা কেন ঠিক এই কাজটা করতে গেল? তাদের সাফাই আছে কোনো এর পেছনে? তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আজকে বেশ কয়েকটা খুচরা আলাপ করতে হবে। আমি প্রথম থেকে বলে আসতেছি যে আমাদের একটা বিপ্লবী সরকার দরকার ছিল, সেটা তো করতে দিল না। যারা সেই সময় সরকার বানাইলো আমাদের কথা কিন্তু শুনলো না। তবে আমি কলে হাল ছাড়ি নাই, আমি চেষ্টা চালাই গেছি সরকারের ভেতরে বিপ্লবী উপাদান ঢুকানোর কাজ করে গেছি। নরমে গরমে কাজ যে হয় নাই তাক না, হয়েছে কলে সরকার তার প্রাইভেট পান্ডার হিসাবে আমাদের কথাকে গুরুত্ব দেয়, মাঝে মাঝে, সবসময় না, এনগেজ হয়। সরকার অনেক ডিফিকাল্ট টাইম সাফল্যের সাথে নেভিগেট করতে পারছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যখন সরকারের মধ্যে আগে থেকেই থাকা ফ্যাসিবাদের অবশেষ আর চান্সে সরকারের মধ্যে ঝান্ডায় পড়া বিপ্লবের মধু খাওয়া জন্য টাইম নষ্ট করতে হয়। এর বাইরে তো নানাভাবে হাসিনার লেসপেন্সার গুলো আছেই আমাদের পিছে লাইগা। আজকে কিছু খুচরা বাড়ি মেরে নিয়ে আশেপাশে অনেকদিন এদের আশেপাশে জাউরমুখ বন্ধ থাকবে। তো শুনেন, আগে ক্লিপটা শুনেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ, ফেসবুকে দেশের বাইরে থেকে সহ আরো অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী ধানমন্ডির 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা শুনেছেন? প্রশ্ন করেছে যে সেনাবাহিনী নিয়ে আমি নাকি কটূক্তি করেছি, এই হারামজাদাটা খুঁজে বের করে দিবেন আমারে। প্রশ্ন করেছে যে সাংবাদিকটা, ওরে আমি সারদা একাডেমি ঘোরা দিয়ে মারাইছি, আমার নাম পাল্টাই দিবেন। হাসিনার লেসপেন্সার ইন্ডিয়ার দালাল এখন আর্মির গেছে বাচ্চা। তো উত্তর যিনি দিতেছেন র্যাঙ্ক দেখে বুঝলাম কর্নেল। তো কর্নেল সাহেব, এই প্রশ্নটা আপনি নিলেন কেন? আমি কি আর্মির ব্যাপারে কটূক্তি করেছি? কবে করেছি? সে প্রশ্নটাও তো ঠিক মতো করতে পারে নাই, নাকি মাতোয়ারা হয়ে গেছে জন্য? কতটুকু বস্তুনিষ্ঠ এটার বিচার হাসিনার পোশাকুত্তা সাংবাদিকদের দিতেছেন? তার বিচার আমি কি কটূক্তি করেছি নাকি? আর্মিকে কি ফাউল করেছে সেটা বলছি। আয়নাগর ভিজিট করতে বাধা দিছে কে? আর্মি দিছে। পত্রিকাতে এসেছে, আমার কথা না। আওয়ামী দুর্বৃত্তদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে? আর্মি দিছে। জুলাই বিপ্লবে পুলিশ ফেল করলে কারা রাস্তায় নেমে আন্দোলনকারীদের উপরে গুলি ছুড়িছে? আর্মি ছুড়িছে। মারা যায় নাই মানুষ আর্মি গুলিতে?
জাতিসংঘের অনুমোদন ছাড়া জাতিসংঘের আর্মার্ড ভেহিকেল জাতিসংঘের লোগো নিয়ে মাঠে নামাইছিল কে আন্দোলন দমানোর জন্য? আর্মি নামাইছিল। জাতিসংঘের দাবরানি খেয়ে তখন সরি কইছিলেন, মনে নাই? কারা মিলিটারি ড্রোন উড়ায় পুলিশকে বিক্ষোভকারীদের অবস্থান জানাইছে? আর্মি জানাইছে। তারপর ওইখানে পুলিশ যা পাখির মতো মারছে আমাদের রাজপথের বন্ধুদেরকে। কারা 5ই আগস্ট ইন্ডিয়ান আর্মি চিফের সাথে সারাক্ষণ কথা বলিছে? আর্মি চিফ বলিছে, ওয়াকার বলিছে। As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. আয়নাঘর বানাইছে কারা? ডিজিএফআই বানাইছে। ডিজিএফআই তো আর্মির নাকি? কারা বিক্ষোভ দমনে সাফল্য দাবি করে হাসিনা সাফাই গেছে? আর্মি গাইছে। আরো অনেকেই গাইছে, কিন্তু আর্মিও গাইছে। কারা ছাত্র জনতার উপরে গুলি ছোড়ার প্রমাণ থাকার পরেও সেই আর্মি অফিসারকে চাকুরিতে বহাল রাখছে? কে রাখছে? আর্মি রাখছে, ওয়াকার রাখছে। কার নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে? আর্মির নিরাপত্তা হেফাজত থেকে জেনারেল মুজিব পালাইছে। ব্লক রেডে পুলিশের সাথে কারা ছিল? আর্মি ছিল। সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি ছুটতে অস্বীকার না করলে এই আর্মি হাসিনারে রক্ষা করত। তখন আপা আপা করতেন সবাই মিলে, জানি তো। পারতেন কিনা রক্ষা করে সামলাইতে পারতেন কিনা সেটা পরের আলাপ। তা আপনার তো এই প্রশ্নে উড়াই দেওয়া উচিত ছিল। শুনেন, ওয়াকার সাহেবরা যারা বাঁচাইতে আসতেছে তারা বাঁচাইতে পারবে না। যা যা বললাম উপরে, আগে যা যা কইছি সেগুলো সব সুপিরিয়র রেসপন্সিবিলিটি গ্রহণ করতে হবে ওয়াকার সাহেবকে। কোনো মাপ নাই। ওয়াকার সাহেব যদি বিপ্লবোত্তর সরকারের পূর্ণ আনুগত্য প্রকাশ করে কাজ করতো, মাপ পাইতো। সেটা করেন নাই উনি। এইটার কনসিকুয়েন্স আছে কর্নেল সাহেব। ভবিষ্যতে দাবরানি এই সাংবাদিকদের আপনি দিবেন, নয়তো আমার দাবরানি খাবেন আপনি। আর্মি দেখে ডরে প্যান ভিজায় ফেলার দিন শেষ, বুঝছাও? পিনাকি কাউরে এটা ফাউল করবেন, 14টা গালি খাবেন। হাসিনা আমলে কি করছেন? ওই সবাই মিলে ওইটা আমল নামা তো টানি দেই নাই। ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন, হয় প্রফেসর ইউনূসের কাছে পূর্ণ আনুগত্য, অথবা সেনাবাহিনী থেকে বিদায়। পছন্দ আপনার, কেউ বাঁচাইতে পারবে না। এবার আসেন, প্রফেসর ইউনূসের আমেরিকায় প্রেস সেক্রেটারি বানিয়েছে দিল্লি স্টারের সাবেক মাত গোলাম মুর্তজাকে নিয়ে কথা বলি। আচ্ছা দাঁড়ান, মুর্তজাতে যাওয়ার আগে আর একটা জিনিস দেখে নি। মুর্তজাকে ধরার আগে শুনেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন, ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আরে শফিকের কি দুষ্ক, মনে বড় দুষ্ক আমার মনের শফিক। ঠিক আছে, আমি খুব খুশি এসেছি। প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষার জন্য তো দিয়ানা হয়ে গেছিল, তুমি স্ট্যাটাস মারিছো। কোনো দরকার ছিল এর মধ্যে ঢুকার? শেষে আমাদের লোকদের পিটাইছে। আমি কলে এটা পার্সোনালি নিছি শফিক, আজকে মাপ দিছি। এখন কিছু কই না, কিছুদিন মাপ রাখিছি, প্রোটেক্টও করবো তোমাকে যখন ধরে তখনও প্রোটেক্ট করি, কিন্তু যখন প্রোটেক্ট করার মরাল বা নৈতিক দায় অনুভব করব না, সেদিন এটার হিসাব আমি বরাবর করব তোমার সাথে। আর প্রথম আলো ডেইলি স্টার ওই দিনের পিটানির আমি বদলা নেব যদি বাইসা থাকি। এটা আমি আগেই কয়ে রাখলাম। সেদিন যারা গেছিল ওইখানে, যাদের লাঠিপটা করা হয়েছে, তাদের ডাইকানা প্রকাশ্যে যদি মাপ চায় তাইলে মাপ করে দিতে পারি। কিন্তু আমি রেকর্ড রাখলাম যে আমি মাপ করতে রাজি ছিলাম, শুনে নাই, মাইর খাইছি, বিনা কারণে পাল্টা মাইর দিয়া প্রতিশোধ নিব, শপথ নিলাম। এবার আসেন গোলাম মুর্তজা। আমি একটা স্ট্যাটাস দিছিলাম পয়লা বৈশাখ নিয়ে, যে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করব। পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল, তাই না? পয়লা বৈশাখ নিয়ে তো আমাদের একটা লড়াই ছিল। আমরা তো পয়লা বৈশাখের সময় আমরা সব সময় হাসিনা আমলে লড়াই করছি। তো চারুকলা তো আওয়ামী দুর্গ ছিল। ছায়ানটের তো সব কয়টা আওয়ামী বাকশালী অ্যাক্টিভিস্ট, সাপোর্টার না অ্যাক্টিভিস্ট। রমনার পটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড, যা আওয়ামী বয়ানকে ক্যারি করে। হ্যাঁ, আপনি শোভাযাত্রার থিম দইরা সেই সময় বাংলাদেশে পলিটিক্যাল স্ট্রাগলের গতিমুখ ধরতে পারবেন। আমি এক্সাম্পল দিই, বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে কখন, সেটা আপনি এই মঙ্গল শোভাযাত্রার ব্যানার দেখায় থিম দেখে ধরতে পারবেন। 2012 সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধের অনিঃশেষ। তখন চলতেছে পুরা দমে জামাত নেতার ফাঁসি দেওয়ার প্রস্তুতি, বুঝছাও?
রাজাকার মুক্ত বাংলাদেশ কে করিছে এটা? হাইলি পলিটিক্যাল, এটা সংস্কৃতি না। 2014 সালে ফাঁকা মাঠে গোলের নির্বাচন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগারদের মনে ভয় শঙ্কা, তাই না? টিকবে তো সরকার? তারা থিম নিল কি? উদ্ধত করো, জাগ্রত করো, নির্ভয় করো হে। সবচেয়ে ইন্টারেস্টিং 2021 সালের থিম। তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে, এটা র্যাবও জানে। র্যাব আর গুম খুন করতে চাইতেছে না, তখন তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর। আর হারামজাদা গোলাম মোর্তজা চারুকলা তার ঐতিহ্য অনুসারে থিম নেবে, শোভাযাত্রা করবে, গান সিলেক্ট করবে। আর একটা জিনিস দেখায়, দেখেন তো চিনতে পারেন কিনা? জি, এটা খালেদা জিয়া আর হাতে পেট্রোল বোমা। মঙ্গল শোভাযাত্রার ছাতার নিচে পলিটিক্যাল প্রজেক্ট। গোলাম মোর্তজা বলে উস্কানি, বলে তারা যা ইচ্ছা গাইবে, হারামজাদা আওয়ামী ন্যারেটিভ নিয়ে আসবে, চারুকলা আর ছায়ানট আমরা সেটা হইতে দেব। আর গোলাম মোর্তজা তুই নিরাপত্তা দিতে পারবি? আমরা বলছি কথা বলে নিতে হবে, অন্যায় হয়ে গেছে খুব। আমি পোস্টানোর পরে সে আবার উইটা পোস্টাইছে, দেখেছেন? উঠে আবার কমেন্ট বক্সে সমত জানাইতেছে আওয়ামী লীগাররা এসে। এডিটর সাহেব দেখেন তো হুমায়ুন কবিরের কমেন্টটা দেখেন না, দেশ নাকি 5 থেকে 7% জঙ্গি চালাইতেছে। তাহলে তো এই হারামজাদা গোলাম মোর্তজা জঙ্গি রে। এই হুমায়ুন কবিরের ফ্রেন্ড লিস্ট দেখেন, সব আওয়ামী লীগার, মার্কা মারা আওয়ামী লীগার। জয়দেব নন্দী আছে যুবলীগের, দেখেছেন? আর গোলাম মোর্তজা তার ফ্রেন্ড। আর এই গোলাম মোর্তজারে রিকমেন্ড করেছে নাহিদ, আর এখন আমেরিকায় বসে আমাদের পিছে লাগে, আওয়ামী লীগারদের সাথে ম্যাটাকার করে। এই সাংবাদিকতা ছিল আওয়ামী ট্রেনিং সেন্টার হিস্টোরিক্যালি। ওই দিক থেকে সব আওয়ামী লীগের জাউরাগুলো জন্ম নিয়েছে। সে মানিক মিয়া থেকে শুরু, শেখ মুনি সাংবাদিক ছিল, ওবায়দুল কাদের সাংবাদিক ছিল, এই যে সুপ্পু ও সাংবাদিক ছিল। আর 111 ঘটায় প্রথম আলো ডেইলি স্টারের সাংবাদিকদের ইগো আকাশে উঠিছে। তারা বলে উপদেশটা নাকি তারা বানায়। বাংলাদেশ এমন কি উদ্ভট দেশ হয়েছে, বিন্দুমাত্র সমাজ রাজনীতি সম্পর্কে ধারণা ছাড়া জাতির বিবেক সাইজা বসে। আর লেখাপড়ার কথা কইলাম না, রেজাল্টের কথা কইলাম না, বেলো তো বেল্ট খেলা হবে, সব জানে তারা, শুধু সাংবাদিকতাটা ছাড়া। পয়লা বৈশাখ তো হাসিনা থাকাকালীন আমাদের প্রতিরোধের জায়গা ছিল। পয়লা বৈশাখের শোভাযাত্রা আমরা প্রায় নাই করে দিয়েছিলাম, ওইটা আমাদের সাংস্কৃতিক প্রতিরোধ। আজ তো আমরা উদযাপন করতে চাই, কিন্তু আমাদের তরিকায় উদযাপন করতে হবে। বিজয়ীরা তাই করে, বিজয়ীরা বলে দেয় কিভাবে সমাজ চলবে। এটাই বিপ্লব, সংবাদপত্রের প্যানপ্যানানি কলাম না বিপ্লব। আমরা যদি সত্যিই গ্যাঞ্জাম করতে চাই, গোলাম মোর্তজাকে তুই কি স্ট্যাটাস দিয়ে আমাদের থামাইতে পারবি? আমরা যদি 1.5-2 মাস অবিরাম ক্যাম্পেইন চালাই, খায়া না খায়া, গোলাম মোর্তজার দিল্লি স্টার ঠেকাইতে পারবি? একটা পলিটিক্যাল প্রোগ্রামকে সহিংসতার দিকে ঠেলে দেয় কারা? এরা এই সেকুলাররা, এই যে দিল্লি স্টার পন্দের আলো, এরা বেকুব সেকুলাররা, এদের প্রগতিশীল কারেন্ট। আবার দেখেন ওই যে ভব, ওরা নিয়ে কি লিখেছে দেখেছেন? গোলাম মোর্তজা হারামজাদা। তসলিমার বইয়ের জন্য প্রাণনাশের হুমকি, হেনস্থা, অত্যন্ত জঘন্য কাজ, যা আজ বইমেলায় হয়েছে। সরকারের উচিত অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিন্তু হুমকি নাজিহালের নেতিবাচক প্রভাব আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনূসের ও বাংলাদেশের ইমেজ ক্ষতি হবে ভয়াবহভাবে। দেশের ক্ষতি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কোনো বিকল্প নাই। হারামজাদা, তুই আন্তর্জাতিক রাজনীতি বুঝিস না? উঠি যায়, হ্যাঁ? 2 দিনের বৈরাগী, ভাতে ক স্বর্ণ, হ্যাঁ? শালা কাউরান বাজারের ডিম ভাজি, নিউ ইয়র্কে যায় অমলেট হচ্ছু তুই না? দেখেছেন তো ওই কি গর্তের মাল। ভব মারিল থাপ্পড়, এটির সাহেব দেখান। আর আমাদের ছেলেরা নাকি হেনস্থা করিছে। আমি বলি না, বাঙ্গু সেগুলোরা 14 জেনারেশনের জাউরা। এইটা সাহেব অনেকদিন সিল মারি নাই, এরা দেন না, জাউরা সিল মেরে দেন, আরো একখান মারেন, আবার বলে এইসব করলে নাকি আওয়ামী লীগ ফিরে আসবে। তোর খইসা গজাবে, আওয়ামী লীগ ফিরে আসবে না, গণক এসে গেছে। দেখ মোর্তজা, তোর তীর্থভূমি যেদিন ভাঙিছি, তারপরে সারা দেশে কি করেছে আমার ক্ষুদ্র ভ্রাতারা। দেখ এইটা সাহেব দেখান ওই ভিডিওটা, সাকবুম মিউজিকের তালে তালে দেন, জ্বলে পুরা মরুক মোর্তজা। বেশি সেকুলারগিরি আর পশ্চিমা বিশ্ব, ওই রমনার বটমূলে চাকবুম বাঁচামো, আর গরু ফেলায় জবে দেমো। 27টা পাবলিক রে, এগুলো বুঝাও না, পাবলিক সাথে এদের কথায়। এরা ভাবে 2000 লাইক পেয়েছে ফেসবুকে, একটা স্ট্যাটাস মেরা মহাতালে বড় হয়ে গেছে। মাউদ ভাই দিছিল বাম্বু, তাও সোজা হয় নাই। গিরগিটি সাংবাদিকতা লিখেছিল না, কুত্তার লেজ তো সোজা হবে না। এরা মাইরে সোজা, যেটা আলাপ কইরা সেটেল করা যায় সেটা সে ফিজিক্যাল কনফ্লিক্টে নিয়ে যায়, এ ভবর মতো, বুঝছেন? তারপর দেখাবে যে বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে। আরে ফিজিক্যাল কনফ্লিক্টে গেলে পারবি না তো, তুই দিকে টানিস কেন? চাইতে গেছি না, হসেছিয়া না তো আরো সাথে আর একটা জিনিস দেখি, আরো সেদবেন, এবার আপনারা সেদবেন। হাংরে একজন বাণিজ্য উপদেষ্টা আছেন, অতি ভদ্র মানুষ, ব্রাইট স্মার্ট ছেলে, আমার খুব পছন্দের। হ্যাঁ,
বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য দারুণ দারুণ কাজ করতেছে, আপনারা সাপোর্ট করবেন তারে। খুব ইফেক্টিভ সিস্টেম সে ইমপ্লিমেন্ট করতেছে, বাজার মনিটর করতেছে খুব সাইন্টিফিকভাবে। আপনারা যারা বাজারে যাইতেছেন তারা জানেন পণ্যের সরবরাহ এবং দাম স্থিতিশীল আছে। আপনার এর মধ্যেই দেখছেন খেজুরের দাম কমে গেছে অনেক, জিন্দেগিতে দেখেছেন একবার দাম বাড়লে সে দাম আবার কমে, দেখেন নাই, তাও কমিছে। তবে বাজারে সব পণ্য, কিন্তু কোন পণ্যটা নাই? তেল নাই, সয়াবিন তেল নাই। কেন নাই জানেন? এইখানেই বাংলাদেশের বড় লোকদের জাউরম। সয়াবিন তেলের বাজার পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কয়েকটা অলিগার গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। এইখানে নতুন কেউ ঢুকতেই পারবে না। কেন পারবে না? কি সিস্টেম করছে সেটা আরেকদিন আলাপ করব। এরাই সিন্ডিকেট করে দাম বাড়ায়, এরা রোজার আগে সয়াবিন তেলের দাম বাড়াইতে চায়। প্রফেসর ইউনূসের সরকার, বিশেষ করে বাণিজ্য উপদেষ্টা রাজি হয় না দাম বাড়াইতে। এখন ঠিক করেছে তেল মার্কেটে ছাড়বে না, আটকে রাখবে, না ছাড়লে পাবলিক ক্ষিপ্ত হয়ে গালাইবে বাণিজ্য উপদেষ্টারে। এই চাপে সামের দাম বাড়ায় নিবেন। পর্যাপ্ত তেলের কিন্তু স্টক আমদানি হয়েছে, তো স্টক করেছে কিভাবে জানেন? আর একটা মজার আলাপ। এই যে দেখেন এই খবরটা, চট্টগ্রাম সাগরে 250টির বেশি লাইটার জাহাজ পণ্য নিয়ে সাগরে ভাসছে। মানে কি? মানে হইতেছে যে সাগরে প্রায় 14,000-এর মতো লাইটার জাহাজ বিভিন্ন পণ্য, গম, ভুট্টা, চিনি, ভোজ্য তেল, ছোলা, খেজুর, ডাল, সয়াবিন যা যা এই সমস্ত নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘাটে পরিবহন করে থাকে। আমদানিকারকরা মাদার ভেসেলে বড় জাহাজে আমদানি করে, কিন্তু ওই যে মাদার ভেসেল এইটা আমাদের সমুদ্রে ঢুকতে পারে না, এই গভীরতা কম, সেজন্য আটকে যায়। সেজন্য ওইটা দূর সমুদ্র এটা নোঙ্গর করে থাকে। তো ওই মাদার ভেসেলগুলো কুতুবদিয়া সহ চট্টগ্রাম শহরে বহিনগরে থাকে। ওইখান থেকে মাল খালাস করে ছোট 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 ভেসেলে নেয়, নিয়ে তারপরে এটা ভিতরে আসে। তো এই যে সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ তেল নামাইছে লাইটার জাহাজগুলোতে, কিন্তু খালাস না কইরা গত 1 মাসের বেশি সময় ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে, যেমন সন্দ্বীপ, হাতিয়া, ভাসানচর, হরিনাগার, এগুলা ভাসায় রাখছে। শুধু তেল না, চিনি বোঝাইকৃত 30 থেকে 35টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, গম বোঝাইকৃত 24 থেকে 28টা লাইটার জাহাজ ভাসায় রাখছে, সয়াবিন বোঝাইকৃত 20 থেকে 22টা লাইটার জাহাজ ভাসায় রাখছে। এই সব মিলায় প্রায় 100-এর অধিক এই পণ্যবাহী লাইটার জাহাজ সাগরে ভাসমান অবস্থায় আছে। সাগরে রাখা সুবিধাজনক, কারণ প্রশাসনিকভাবে সাগরে তো কোনো অভিযান করা হয় না গুদামে স্টকের জন্য। ভোগ্য পণ্য বিভিন্ন গুদামে না রেখে সেই জন্য ভাসমান রাখছে লাইটার জাহাজ। তবে অনির্দিষ্টকালের জন্য তো সাগরে ভাসায় রাখতে পারবে না, খরচার প্রতি আছে। কিন্তু বদমাইশি দেখেন ভাইজানেরা, আপনাদের বলি, শয়তানি না কইরা তেল বাজারে ছাড়েন। 2 দিন টাইম দিলাম, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা আলগা মুনাফা কিন্তু আমি হান্দায় দিতে পারি। ইনকা ভদ্র উপদেষ্টা না হইয়া আমি যদি উপদেষ্টা হইলাম ইনি বাণিজ্য উপদেষ্টা, তাহলে 2টা কাম করলাম। নেভি নিয়ে সাগরে রেট দিতাম, নিজে দাঁড়াই থাকা লক বইয়ে দেখতাম যে এটা 1 মাস ধরে তেল নিয়ে ঘুরতেছে, তাহলে নগদে ডুবাই দিতাম ওইটা লাইটার ভেসেল, বুঝছাও। ইনকা করে 10-12টা ডুবাই ঢাকা শহরে আসতাম, তারপরে নিতাম, বুঝছাও, নিয়ে ওই সব কয়টার হেড অফিসে মারতাম নিজের হাতে, শিখে নিলাম নি আগে। আর ওই যে গরিব, ওই যে গাড়ির মিস্ত্রিরা একটা যন্ত্র আছে না, তেল দেয় এরকম গাড়ির পার্টস করে দেয় না তেল, ওটার মধ্যে তোকে সয়াবিন তেল ভরে নিতাম, আর তোক পাইরা ফেলে তোর পিসিত পিসিত করে তেল ঢুকাতাম। আর আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা তেল খুঁজতেন না কয়েকদিন, তেলই খামো না, আমরা দরকার হলে তেলই খামো না, দেখি তেলের দাম কেমনে বাড়ায়। এইবার রমজানে খেজুরের দাম কমিছে, তেলের দামও কমাবো ইনশাল্লাহ, খালি তেল কয়েকদিন কেনা বন্ধ রাখেন। এটাও আমাদের বিপ্লব, এই বিপ্লবে আমরা জিতবো। এই সমস্ত অলিগারদের হাত থেকে আমাদের বাজারকে মুক্ত করব। ইনকিলাব জিন্দাবাদ। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।